আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাসের বাঘ। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে অত্যন্ত সম্মানিত একজন স্পেশাল গেস্ট আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। হি ওয়াজ অলসো অ্যাম্বাসেডর অফ বাহরাইন। উনি সাসেক্স ইউনিভার্সিটি অফ ইউকের ফেলো। হি ওয়াজ অলসো ভিজিটিং প্রফেসর অফ মিনেসোপিটিয়া স্টেট ইউনিভার্সিটির অফ ইউএসএ। এছাড়াও স্যার প্রচুর বই লিখেছেন। তার বই বাংলাদেশের উচ্চশিক্ষায় পড়াশুনো লেখাপড়া করা হয়। স্যার বাংলাদেশের একজন অ্যাসেট, বাংলাদেশের উচ্চশিক্ষার কারিগর। ইতিমধ্যেই 34 জন স্টুডেন্ট স্যারের তত্ত্বাবধানে এমফিল এবং পিএইচডি সম্পন্ন করেছেন। প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি একজন অত্যন্ত গুণী ব্যক্তি। আমাদের দেশের নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে চাই। তো আমরা পরবর্তী 30 মিনিট আপনার সাথে একটু একাডেমিক আলোচনা করতে চাই। স্যার, 1971 সাল, আপনি তখন ভেরি ইয়াং টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি। আপনি ওই সময় রাজনীতির সাথে তেমন জড়িত ছিলেন না। তারপর আপনি ভারতে গিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য ইন্সপিরেশন এটার পিছনে কাজ করেছিল স্যার? আপনি ঠিকই বলেছেন, আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি রাজনীতি হয়, সেই রাজনীতির সাথে আমি সারা জীবনে যুক্ত ছিলাম এবং যুক্ত আছি। আমি তরুণ বয়সেই একটি বই পড়েছিলাম। বইটির নাম দি সোশ্যাল কন্ট্রাক্ট। লিখেছেন সেই ফরাসি বিপ্লবের উদ্গাতা ফরাসি দার্শনিক জাজেক রুসো। এই বইয়ের প্রথম লাইনটা হলো, দি ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। অর্থাৎ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। এই কথাটি আমার মনে গভীর রেখাপাত করে। পরবর্তীতে আমার বয়স বৃদ্ধির সাথে সাথে আমি যখন ছাত্র জীবন শেষ করে শিক্ষকতা জীবনে প্রবেশ করি, আমি এটা গভীরভাবে উপলব্ধি করি যে বিশ্বের বহু ক্ষেত্রে, বহু জায়গায় আপনার এই মানুষ শৃঙ্খলিত, মানুষের অধিকার হরণ করা হয়েছে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই শাসক গোষ্ঠী, সে রাজতন্ত্র বলেন, সে অভিজাততন্ত্র বলেন, সে তথাকথিত গণতন্ত্র বলেন, নানাভাবে মানুষের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে এবং তাদের অধিকার হরণ করেছে। পাকিস্তান রাষ্ট্রেও আপনি যে কথাটা বলেছেন, যে কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সে পাকিস্তান রাষ্ট্র সেটা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। বিশেষ করে 60-এর দশকে আইয়ুব খান যখন, ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন রাষ্ট্রপতি পাকিস্তানের, তখন এই নির্যাতন নিষ্পেষণ ধীরে ধীরে তার স্বৈরশাসন সমস্ত পাকিস্তানকে গ্রাস করে। বিশেষ করে পূর্ব পাকিস্তানের প্রতি তার বৈষম্যমূলক যে আচরণ পাকিস্তান সরকারের, এটাতে এই দেশের মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়। 1962 সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তখন
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামে উত্তাল। তখন এটাকে বলা হয়েছিল শিক্ষা আন্দোলন। এই শিক্ষা আন্দোলন ছিল আইয়ুব খান হামিদুর রহমান কমিশন বলে একটি কমিশন করেছিলেন, এবং এই কমিশনের যে রিপোর্ট সেটা অত্যন্ত অগণতান্ত্রিক ছিল এবং গণবিরোধী একটি কতগুলো সুপারিশ ছিল, যেটা ইমপ্লিমেন্ট করলে আসলে শিক্ষা ধ্বংস হয়ে যেত। তো সেখান থেকে সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয় এবং সেটা ধীরে ধীরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল করা হয়। এরপর কিন্তু আপনার যে বৈষম্য, যেটা ইকোনমিক ডিসপেরিটি যেটা আর কি, এটা এই দেশের মানুষকে অত্যন্ত ব্যথিত করে। যে শেয়ার পাওয়ার কথা, এই অধিকাংশ মানুষ 56% পপুলেশন ছিল এইখানে পূর্ব পাকিস্তানে, কিন্তু তাদের দেওয়া হতো কম শেয়ার। সে আপনি বলেন চাকরিতে বলেন, সেই আপনার ডিফেন্স ফোর্সে বলেন, তারপরে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে এই ডিসপ্যারিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তখন এর বিরুদ্ধে আপনার প্রথমে এই আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং তীব্র আন্দোলনের মুখে সে 1969 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। তারপরে 69 সালের যে গণ অভ্যুত্থান মওলানা ভাসানীর নেতৃত্বে, এই গণ অভ্যুত্থানের আপনার একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান রাষ্ট্র আর এক থাকতে হয়তো পারবে না। এবং এই পরিপ্রেক্ষিতে তখন আমরাও এই আন্দোলনের শরিক হই, এবং সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে 2টি রাষ্ট্রদ্রোহী মামলা হয়। এই 2টি রাষ্ট্রদ্রোহী মামলায় আমাকে আসামি করা হয়। আমার সৌভাগ্যবান যুদ্ধের আগে 2টো রাষ্ট্রদ্রোহী মামলা হয়। একটি মামলা হয় স্টেট ভার্সেস আনোয়ারুল্লাহ চন্দ্রিয়া অ্যান্ড আদার্স, আরেকটা মামলা হয় স্টেট ভার্সেস রাশেদ খান মেনন অ্যান্ড আদার্স। এই কথাগুলো আবার বই যে মুক্তিযুদ্ধের দিনগুলি এতে উল্লেখ করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। তো ফলে রাষ্ট্রদ্রোহ আমরা সরকারের এই জুলুম, অত্যাচার, নির্যাতন, বৈষম্য এর বিরুদ্ধে আন্দোলনটা ছিল, কিন্তু আমাদেরকে দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলার আসলে। আমাদেরকে সেই পরে কোর্ট থেকে জামিন নিতে হয়েছে। এর মধ্যে আমি শিক্ষক হয়ে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন শিক্ষক হওয়ার পরে যাই হোক, আমি কথা আপনার লম্বা করতে চাই না। সেই 25 মার্চের কালো রাত্রিতে কি ঘটনা, যখন পাকিস্তানিরা আপনাদের মানে বাঙালিদের, নিরস্ত বাঙালিদের পরে যখন আক্রমণ করলো, দেন ইউ ডিসাইডেড দ্যাট ইউ শুড গো ফর ওয়ার। ইয়েস, এটা আপনার বিশেষ করে আপনার যখন ওই 25 মার্চের রাত্রে যে আপনার হত্যাযজ্ঞ সংগঠিত হয়, তারপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার বহু শিক্ষক সেটাতে মারা যায়, বহু ছাত্র তাদেরকে হত্যা করা হয়। তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাই পালিয়ে যায়, আমরা সবাই গ্রামে চলে যাই। এবং গ্রামে গিয়ে আমি যেটা করেছিলাম, আমার গ্রামে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তরুণদেরকে নিয়ে আমরা একটা সংগঠিত করার চেষ্টা করছিলাম যে কিভাবে এই পাক আর্মিকে মোকাবেলা করা যায়। স্যার আমি এখানে একটু আসি স্যার, যে আপনি যুদ্ধে গেলেন এবং 9 মাসের যুদ্ধ করলেন, এরপর দেশ স্বাধীন হলো, ইউ কাম ব্যাক এগেন ইউ জয়েন ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ টিচার। তো ঢাকা ইউনিভার্সিটি স্যার এক সময় অক্সফোর্ড সাথে তুলনা করা হতো, রাষ্ট্রের অক্সফোর্ডের সাথে তুলনা করা হতো ঢাকা ইউনিভার্সিটিকে। বাট আমরা স্বাধীনতার পরে দেখলাম, এবং এই ইউনিভার্সিটি থেকে অনেক গুণী ব্যক্তিরা, বাংলাদেশের অনেক গুণী ব্যক্তিরা ঢাকা ইউনিভার্সিটি থেকে
জন্ম নিয়েছেন, কিংবা ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে তৈরি করেছেন, এভাবে বলতে পারি আমরা স্যার। বাট স্বাধীনতার পরে উই স দ্যাট কন্টিনিউস ডিটোরিয়েশন ইন অল অ্যাসপেক্ট, পড়াশোনার মান এবং একই সাথে পরিবেশের, এটার সাথে কি কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা? আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, ডিন ছিলেন এবং ভাইস চ্যান্সেলর ছিলেন। যথার্থই বলেছেন। আসলে আমরা তো ফিরে আসলাম, আমাদের তো তখন ওই যে ফিরে আসার পরে আবার চাকরি জোড়া লাগলো, আমরা যোগ দিলাম 14 জানুয়ারি 1972 সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হলো। এবং আমরা তখন আমাদের ধারণা ছিল যে আর কি আমাদের এই যে মুক্ত স্বাধীন দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান চর্চার যে সকল প্রতিবন্ধকতা ছিল সেগুলো দূর হবে এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে জ্ঞান সাধনা করতে পারবো, এখানে লেখাপড়া করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরপরই এই আপনার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আপনার সেই একটা খুবই দুরবস্থা সৃষ্টি হয় এবং আপনার শিক্ষার পরিবেশ নষ্ট হতে থাকে, আপনার সন্ত্রাসী কার্যক্রম বাড়তে থাকে এবং যে 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 পরিবেশ, শিক্ষার যে পরিবেশ, সেটা নষ্ট হয়ে যায়। আপনাকে বলতে কোনো আমার দ্বিধা নাই যে সেই সময়টাতে আমরা চাচ্ছিলাম যে শিক্ষাঙ্গন থাকবে সন্ত্রাসমুক্ত, শিক্ষাঙ্গন থাকবে আপনার রাজনীতিমুক্ত। মানে ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু সেটা থাকবে ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, সে রাজনীতি থাকবে, নষ্ট রাজনীতি থাকবে না, অপরাজনীতি থাকবে না। কিন্তু আমরা খুব অবাক বিস্ময়ে দেখলাম যে এখানে সব দলবাজি শুরু হয়ে গেল, তারপরে সন্ত্রাস শুরু হয়ে গেল, চাঁদাবাজি শুরু হলো এবং এর ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেল। এইগুলো একটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে প্রাচ্যের যে প্রাচ্যের অক্সফোর্ড কেন ছিল? কারণ তখন জ্ঞান গরিমায়, তারপরে জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল, একটা বিশাল অবদান ছিল। সে সত্যেন সেন বলেন, সে ডক্টর শহীদুল্লাহ বলেন, কাজী মোতাহার হোসেন বলেন, এই সকল পণ্ডিতেরা এখানে শিক্ষকতা করেছেন। কিন্তু এখানে হলো যে তখন বলা হলো যে বাংলা, আমরা তো 60-এর দশকেও আপনার ইংরেজি ছিল আপনার শিক্ষার মাধ্যম, কিন্তু এখানে বাংলাদেশ হওয়ার পরে হলো যে বাংলায় উচ্চশিক্ষা দেওয়া যাবে। তো ঠিক আছে, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু বাংলায় তো আপনার বই লাগবে। বই কোথায়? উচ্চশিক্ষার জন্য যে সকল পুস্তক, যে সকল গ্রন্থ, এগুলো সব ইংরেজিতে রচিত। এখন ইংরেজি আপনি যদি সেই স্কুল কলেজে ইংরেজি না শেখেন, বিশ্ববিদ্যালয়ে এসে আপনি ইংরেজি বই পড়ে কিছুই বুঝবেন না, তাহলে জ্ঞানটা আপনি পাবেন কোথায়? জ্ঞান তো আছে বইতে, পুস্তকে, আর শিক্ষকের আপনার ক্লাসরুমে বক্তৃতায়। তো এখন যেটা হলো যে আপনার এই বই পুস্তক থেকে আর জ্ঞান আহরণ এটা বন্ধ হয়ে গেল। যে ডিসিমিনেশন অফ নলেজ যেটা বলা হয়, সেটা অনেকটা ব্যাহত হলো। কারণ এরা সব আপনার বাংলায় পড়ে এসেছে। আমরা বলতে পারি যে আমরা স্বাধীনতার পরে যে সর্বস্তরে একটা বাংলা চালু করে দিলাম, দ্যাট ইফেক্ট আমাদের শিক্ষা ব্যবস্থা ইফেক্ট করেছে। আমরা সেটা করতো না যদি আমরা বাংলা ভাষায় প্রচুর গ্রন্থ রচনা করতে পারতাম। বাংলা একাডেমি সৃষ্টি করা হলো এই কারণেই যে যেন বাংলায় বই করা হয়, বাংলায় বই অনুবাদ করা হয়, বই রচনা করা হয়। কিন্তু বাংলা একাডেমি সেই দায়িত্ব পালন করতে পারে নাই সঠিকভাবে। ফলে বাংলা বইও নাই, ইংরেজি বই পড়েও শিক্ষার্থীরা বোঝে না। অতএব আপনি জ্ঞানের যে প্রবাহ, ডিসিমিনেশন অফ নলেজ, এটা তো আর হচ্ছে না। এখানে কি স্যার আপনি কোনো বিদেশি চক্রান্ত দেখেন কিনা, যে বাংলাদেশকে স্বাধীন করা হলো কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে? এটা তো বাংলাদেশ শুরু থেকেই আপনার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আর কি। এবং এখানে আমাদেরকে একটা দেখেন, আমরা এতদিনেও একটা শিক্ষানীতি করতে পারি নাই। আপনার যদি একটা শিক্ষানীতি না থাকে, তাহলে আপনি কিভাবে শিক্ষা দিবেন? আপনার শিক্ষানীতিটা হলো একটা ফ্যাক্টরি,
আপনি ফ্যাক্টরিটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার যে ফিনিশড প্রোডাক্টস সেগুলো ভালো হবে। তা আমাদের তো কোনো শিক্ষানীতি ছিল না। কুডুতে খোদার শিক্ষা কমিশন একটা করা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়নি। তারপরে আপনার এরপরেও কয়েকটা শিক্ষানীতি করা হয়েছে। কোনো শিক্ষানীতির একটা শিক্ষানীতির আমি সদস্য ছিলাম, কিন্তু শিক্ষানীতিতে অনেক ভালো ভালো আপনার সুপারিশ ছিল। যেমন একটা সুপারিশের কথা বলি, যে বলা ছিল যে ক্লাস 3 থেকে ইংরেজি পড়ানো হবে সমস্ত স্কুলে। কিন্তু এটা না, শুধু আরও অনেক ভালো ভালো সুপারিশ ছিল, যাতে আপনার একমুখী শিক্ষা, একটা গণমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়। কিন্তু কেউ এটার এক অক্ষরও আপনার বাস্তবায়িত হয়নি। স্যার, এক সময় আমরা দেখলাম যে আমরা বেসরকারি খাতে আমরা বিশ্ববিদ্যালয় করার একটা সুযোগ দিলাম। স্যার, এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন স্যার? এটা হলো যে আপনার 1991 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হলো এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তখন আপনার এই এই একটা খুবই অবস্থা খারাপ ছিল। কারণ শিক্ষাঙ্গন তখন, বিশেষ করে এরশাদের সময়ে, এরশাদের স্বৈরশাসনের আমলে শিক্ষাঙ্গন, সন্ত্রাস, স্বেচ্ছাসেবক, এগুলো শিক্ষা ব্যবস্থাকে পর্যদস্ত করে দেয়। আপনি জানেন যে এই এরশাদের সময় বিশ্ববিদ্যালয় অনির্ধারিত ছুটি, আপনার বছরের পর বছর আপনার অনির্ধারিত ছুটি ছিল। কারণ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারণ করে, কিন্তু সেটা রাষ্ট্রপতি বন্ধ করে দিত। আমি আর একটু এখানে একটু যোগ করি, তো যেটা হলো যে এর ফলে সেশন জট এত তীব্র হলো যে 4 বছরের কোর্স 7 বছর 8 বছরে শেষ করা যেত। এই যে শিক্ষার্থীদের জীবন থেকে যে অমূল্য সময় আপনার নষ্ট হয়ে যেত, কারোর কিছু করার ছিল না। তো এই আপনি যেটা বলছেন, আরও যেটা হলো যে এই যে আপনার 90-এর দশকে এসে আমরা দেখলাম যে ছাত্ররা যারা ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, এদের অন্তত 15 ভাগ বা 20 ভাগ আমরা ভর্তি করতে পারি, আর বাকিরা ভর্তি হতে পারে না। তখন আমরা এই তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার কাছে গিয়ে আমরা জিনিসটা উত্থাপন করলাম। তো তখন উনি বললেন যে কেন আপনারা ভর্তি করতে পারেন না, কেন আপনারা সিট বাড়ান, বেশি করে নেন। তো আমরা বললাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়, পড়াশোনার ক্ষেত্রে আসন সীমিত রাখতে হয় এবং আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি না। তখন তিনি বললেন সমাধান কি? আমরা বললাম যে দেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। তো তিনি শুনে খুব বললেন যে ছেলেরা বিদেশে চলে যায়। 1 লক্ষ, তখন প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ ছাত্র আপনার পার্শ্ববর্তী দেশে চলে যেত আপনার পড়ার জন্যে। তো তিনি বললেন যে এদের তো দেশপ্রেম আপনার হবে না আপনারা যদি পড়াতে না পারেন। ওরা তো বিদেশি পড়ালেখা করবে, বিদেশে যায় পড়ালেখা করবে, তাদের আনুগত্য অন্যদিকে থাকবে, এটা তো হতে পারে না। এটা উনি খুব এইখানেই আমাকে মনে হয় যে উনি একজন মহিয়সী নারী এবং তার দেশের প্রতি যা তার যে প্রেম, দেশের যে ভালোবাসা, এটা অসাধারণ। এবং তিনি বললেন যে কি করতে পারি বলেন, আমাদের এই ছেলেদেরকে বাইরে যেতে, আমাদেরকে দেশে রাখতে হবে। তখন উনি আমাদেরকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করি, আপনারা 15 দিন পরে আবার আসেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, এবং তখন মসলিউদ্দিন সাহেব বলে একজন, উনি আপনার অবসরপ্রাপ্ত সচিব ছিলেন, উনি পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডার হন। তারই উদ্যোগটা বেশি ছিল। তিনি আমাদেরকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললেন যে আপনারা আসেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবার যাই। তো প্রথম আমরা গেলাম, যাওয়ার পরে উনি আমাদের 15 দিন পরে সময় দিলেন। 15 দিন পরে আবার যখন গেলাম, তখন তিনি শিক্ষামন্ত্রীকে বললেন যে দেখেন, এই যে বলছেন ওনারা, এটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি করতে হবে, কীভাবে করতে হবে। তখন আমরা শিক্ষামন্ত্রীর সাথে বসে এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট আমরা ড্রাফট করলাম। এবং আপনি শুনলে অবাক হবেন যে মানে 6 মাসের মধ্যে, অর্থাৎ 92 সালের শুরুতেই এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট অফ 1992 আপনার এটা চলে আসলো, অ্যাক্ট হয়ে গেল, এবং এই অ্যাক্টের অধীনেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো। তো এই কৃতিত্ব আপনার সেই সরকারকে দিতে হবে। তো যাই হোক, এরপরে আপনার তো আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, দারুল এহসান, তা ইউএসটিসি, এই ধরনের কয়েকটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, 5-6টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কিন্তু পরে আমরা দেখলাম
যে বিশেষ করে গত 16 বছরে মাশরুম গ্রোথ অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন দিস কান্ট্রি। আমাদের একটা দেশে পরিবর্তন এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, অনেকগুলো কমিশনও তারা তৈরি করেছেন, কিন্তু শিক্ষা কমিশন করা হয়নি। আপনি এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। এই বিষয়ে আসার আগে আমি এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কথা বলছিলাম, আমি আরেকটু বলি। অত যে মহৎ উদ্দেশ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে তো আমরা ব্যর্থ হয়েছি। কারণ এই এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে যে অনেকগুলি বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিগ্রি বিক্রি, সার্টিফিকেট বিক্রির অভিযোগ রয়েছে, যে ওখানে কোনো পড়াশোনা হয় না, ওখানে টাকা দিলে আপনি সার্টিফিকেট কিনতে পারেন। এটা দুর্ভাগ্য একটা জাতির জন্যে। আমরা আপনার এই পড়াশোনা করার জন্যে, শিক্ষার্থীদের জন্য, তরুণদের জন্য একটা অ্যাভিনিউজ তৈরি করি, আর সেটা এইভাবে আমরা নষ্ট হয়। এর মূল কারণ হলো এটা রাজনৈতিক কারণে এগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, এবং এগুলাকে যারা এটার মালিক অর্থাৎ ট্রাস্টি বোর্ড, তারা এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে। তো সেই কারণে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই যে নূতন শিক্ষা কমিশন করে এটার ব্যাপারে আপনার চিন্তাভাবনা করতে হবে কীভাবে এই থেকে উত্তরণ ঘটানো যায়। এখন আপনি যেটা বলছেন শিক্ষা কমিশন খুবই প্রয়োজন। শিক্ষা কমিশন হলে আপনার শিক্ষানীতি থাকলে তাহলে সেটাকে অনুসরণ করে আপনি এগোতে পারেন। এখন একটা যুগোপযোগী শিক্ষানীতি আমাদের দরকার, একটা কর্মমুখী গণমুখী শিক্ষানীতি দরকার। এবং আমরা আশা করেছিলাম, দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা কিন্তু একটা ইতিহাসের এক বিরল ঘটনা। আপনার এই যে এটা একটা রেনেসা, এটা একটা জাগরণের ভিতরে আপনার ছাত্র আপনার জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনার এই যে স্বৈরশাসনের অবসান হয় এবং ফ্যাসিবাদের পতন ঘটে। এবং এর ফলে আমরা একটা নূতন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং যেখানে শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন আসবে। এবং সেই জন্যে আমরা আশা করেছিলাম যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন করেছেন। আমরা ভেবেছিলাম যে শিক্ষাক্ষেত্রেও শিক্ষা সংস্কার কমিশন হবে, এবং এই বিষয়ে আমি অন্তত 10টা কলাম লিখেছি পত্রিকায়, এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের একটা শিক্ষা কমিশন করা দরকার। একটা স্থায়ী শিক্ষা কমিশন করেন অথবা অস্থায়ী শিক্ষা কমিশন করেন, অথবা এমনকি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেন, যে অন্তত গত 16 বছরে যে অনিয়ম, দুর্নীতি, যে লুটপাট হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তার একটা শ্বেতপত্র অন্তত প্রকাশ করা হোক। কিন্তু দুর্ভাগ্যবশত আমি জানি না কেন আপনার এই কমিশন করা হয় নাই। এই কমিশন করা হলে আমরা এখন দেখেন আমাদের এখানে বহুমুখী শিক্ষা, একমুখী শিক্ষার কথা আমরা বহুদিন ধরে বলে আসছি। আমরা একটা একমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে চাই। আমরা আপনার এমন শিক্ষা, আমরা নিড বেসড এডুকেশন যেটাকে বলি আর কি, যে জাতির প্রয়োজনে যে শিক্ষা দরকার সেই শিক্ষা আমরা দরকার। ওই শিক্ষা দরকার যে শিক্ষা সুনাগরিক তৈরি করে, ওই শিক্ষা দরকার যে শিক্ষা আপনার শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। তো এইটা তো এই শিক্ষানীতি যদি ডাকতে পারি তাহলে আপনি কি করবেন? আর তাছাড়া আপনি বলছেন শিক্ষার যে ক্রমাবনতি, শিক্ষার মান ধীরে ধীরে আপনার একেবারে নিম্ন পর্যায়ে এসে গেছে। মানসম্মত শিক্ষা আমরা এখন দিতে পারছি না। বিশেষ করে যারা স্যার এখন যে মানে আপনি বলেছেন যে মাশরুম গ্রোথ, বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, এখান থেকে যে যারা বেরোচ্ছে তাদেরকে শুধু সার্টিফিকেটই দেওয়া হচ্ছে। আপনার কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে ভালো, আপনাকে স্বীকার করতে হবে, আপনার নর্থ সাউথ কিংবা এরকম আপনার ইস্ট ওয়েস্ট, ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এই ধরনের হাতে গোড়া কয়েকটা ভালো ইউনিভার্সিটি আছে যেখানে লেখাপড়া হয়। কিন্তু ব্যবসায়ীরা বেশিরভাগ আপনার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলো ব্যবসায়ী। তো তারা মনে করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেমন তাদের একটা প্রজেক্ট, এইটাও তাদের আরেকটা প্রজেক্ট। আমি 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো আগে ছিলাম। কিন্তু আমি দেখেছি এরা
কখনো আপনার ভালো শিক্ষক নিয়োগ করতে দেয় না, কারণ ভালো শিক্ষক নিয়োগ করতে হলে টাকা বেশি লাগে, ওরা টাকা খরচ করবে না। এরা এইভাবে আপনার ওই আপনার ব্যয় করে টাকা বাঁচাতে চায়, টাকা প্রফিট করতে চায়, মুনাফা করতে চায়। তো আপনি মুনাফা করলে আপনি তাহলে শিক্ষা কেমন করে দিবেন? তো এটা তো হয় না। সেই জন্য প্রাইভেট ইউনিভার্সিটির একটি পরিবর্তন আনা দরকার। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেগুলো আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানেও আমরা 1973 সালে অটোনমি পেয়েছিলাম আর কি। আমরা 73-এর যে অধ্যাদেশ, তাতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন দেওয়া হয়। স্বায়ত্তশাসন এই জন্য চাইছিলাম, আমরা বুদ্ধির মুক্তি চেয়েছিলাম, আমরা চিন্তার স্বাধীনতা চেয়েছিলাম, আমরা নির্বিচ্ছিন্ন জ্ঞান সাধনা করার আপনার পরিবেশ চেয়েছিলাম। সেই কারণে আমরা এই 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 আমরা স্বায়ত্তশাসন চাই। কিন্তু স্বায়ত্তশাসন দেওয়া হলো এই 73-এর আইনের ফলে। এখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কী কারণে? কারণ এত নির্বাচন, আমরা কখনো চিন্তা করি নাই যে এত নির্বাচন আপনার করতে হয়। এক বছরে বেশ কয়েকটা নির্বাচন বিশ্ববিদ্যালয় করতে হয়, ফলে শিক্ষকেরা নির্বাচনী ব্যস্ত থাকে, তাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। আপনি ইউরোপে বলেন, আমেরিকায় বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার নির্বিচ্ছিন্নভাবে জ্ঞান সমাধা হয়। সেখানে একটা পিন পতনের শব্দ আপনি শুনতে পাবেন না। কিন্তু এখানে আপনার তো সবসময় আপনার এই যে সন্ত্রাসী সেজন্য স্যার আমাদের এই যে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, তার থেকে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখন আপনি যদি মনে করেন শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে আপনি মেরুদণ্ড তো আপনার ভেঙে গেছে। মেরুদণ্ড আপনি সোজা করবেন কিভাবে? শিক্ষানীতি দরকার। তারপরে শিক্ষাতে যে আপনার যে ব্যয় হয়, এটা অত্যন্ত স্বল্প। এবার আপনার জিডিপির 2% আপনার শিক্ষা বাজেট, পুরা বাজেটের 2%-এরও কম আপনার শিক্ষা খাতে ব্যয় হয়। আমরা গত 30 বছর ধরে বলে আসছি, 40 বছর ধরে বলে আসছি যে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করেন, কিন্তু শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করে না। আর যেটা ব্যয় হয় সেটা হলো বিল্ডিং তৈরি করার জন্য। আপনার ইউনিভার্সিটি ডাজ নট মিন ব্রিক্স অ্যান্ড মর্টার্স। ইউনিভার্সিটি হলো আপনার জ্ঞান চর্চার জায়গা, জ্ঞান সৃষ্টির জায়গা। আপনার এখানে তো এইটা যদি না করি তাহলে সেটা তো বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয় আপনার পশ্চিমী বিশ্বে জ্ঞানের যে বিস্ফোরণ ঘটছে, তার সাথে আমাদের সংযোগ থাকতে হবে। আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না এই জ্ঞানের জগৎ থেকে। তো এখন বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের জ্ঞান ভান্ডার, এর সাথে আপনাকে যুক্ত হইতে হবে। তো সেটা তো আমরা পারছি না, এবং সেই জন্য শিক্ষানীতি দরকার। এবং আমি এখনো আশা করি যে ডক্টর ইউনূস অত্যন্ত একজন আমরা বিশ্বনন্দিত মানুষ, তিনি এটা উপলব্ধি করবেন এবং অবিলম্বে একটা শিক্ষা কমিশন তিনি আমরা আশা করব সেটা ডক্টর ইউনূস অবিলম্বে করুক। স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার সাথে। যদিও আপনি সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আপনি প্রচুর বই লিখেছেন, এখানে অনেকগুলো বই আছে, আপনার সামনে অনেক বই আছে, আপনি নিয়মিত কলাম লেখেন স্যার রাজনীতির উপরে। মুক্তিযুদ্ধের দিনগুলি আপনি লিখেছেন বই, এই বইটা আপনি লিখেছেন। সুতরাং আপনি রাজনীতি সচেতন, মুক্তিযুদ্ধের সময়কার আমার স্মৃতি, সেই স্মৃতি কথা লেখা স্যার। অবশ্যই স্যার রাজনীতি সচেতন। আমরা একটু রাজনীতি প্রসঙ্গে কথা বলতে চাই যে স্বাধীনতার পর আমরা দেখলাম আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন যে আশা নিয়ে, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করলেন স্যার। এটা আমাদের জাতির জন্য এক বিরাট দুর্ভাগ্য। আমরা পাকিস্তান ভেঙে দিলাম কেন? গণতন্ত্র নাই বলে। আমরা কেন আপনার এই যে পাকিস্তান ভেঙে দিলাম? কারণ আমাদের দেশের কৃষক শ্রমিকের আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তো এই জন্য তো বাংলাদেশ করলাম আমরা, যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক, একটি সার্বভৌম ভাষাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে তো করলাম। তো এখন উনি এই যে বাকশাল কায়েম করলেন, একদলীয় শাসন প্রবর্তন করলেন, তো গণতন্ত্র থাকলো কোথায়? গণতন্ত্র হারিয়ে গেল। একদলীয় শাসন তিনি প্রতিষ্ঠা করলেন এবং মানুষ আবার এই জাতাকলে আবার সেই নিষ্পেষণের মধ্যে পড়ল। কিন্তু দেখেন, এটা আমাদের আবার সৌভাগ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন আপনার ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তিনি আবার এই বহুদলীয় গণতন্ত্র আবার প্রবর্তন করলেন। তিনি একদলীয় শাসন থেকে বেরিয়ে আসলেন এবং এখানে আপনার সংবাদপত্রের তখন মাত্র 4টা মাত্র সংবাদপত্র প্রকাশের অনুমোদন ছিল,
কিন্তু তিনি বললেন যে না, সংবাদপত্রের প্রকাশের যে অবাধ সুযোগ সেটা তিনি করে দিলেন। তো সেই দিক থেকে দেখেন তিনি কিন্তু আপনার একজন সৈনিক, একজন সেনাপতি, তাই তিনি কিন্তু এসে এটাই অবাক হওয়ার মতো যে তিনি কিন্তু এই গণতন্ত্রের মুক্তি দিলেন। তিনি কিন্তু আপনার আপনার ফ্রিডম অফ প্রেস যেটাকে বলা হয়, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ আসার সুযোগ করে দিলেন, তিনি আসার সুযোগ করে দিলেন। কিন্তু শেখ হাসিনা আসার পরে আমরা দেখলাম যে উনি নিহত হলেন, এবং অনেকে মনে করে যে এই যে উনি যে নিহত হলেন এই ষড়যন্ত্রের সাথে এরশাদ সাহেব এবং শেখ হাসিনা জড়িত ছিল। এটাও কিন্তু আপনার এটা এখন কথা হলো, এটার জন্য একটা গবেষণা দরকার। গবেষণা করে এই রহস্য উদ্ঘাটন করা দরকার। কেন এই শেখ হাসিনা আসার মাত্র কিছুদিন পরে তিনি নিহত হলেন, এবং এটাও জাতির জন্য এক দুর্ভাগ্য যে কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো সেই চট্টগ্রামে। এবং তিনি যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের যে অগ্রগতি শুরু হয়েছিল এটা বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেত। এবং কে জানি বলেছে যে, আমার ঠিক মনে নাই, একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেছেন যে বাংলাদেশ জিয়া রহমানের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেল। তো এটা আর কি, এটা আমি মনে করি। আর তার যে আপনার 19 দফা, এটাও কিন্তু যে 19 দফা তিনি ঘোষণা করেছিলেন, 19 দফা যদি বাস্তবায়িত হতো তাহলে এই দেশের মানুষের মুক্তি আসতো, অর্থনৈতিক মুক্তি আসতো, এই দেশের আপনার শিক্ষানীতি, এদেশের অন্যান্য ক্ষেত্রে প্রচুর অগ্রগতি সাধিত হতো। উনি যে গ্রাম সরকার ওনার যে এই পরিকল্পনা ছিল, এর সাথে কিন্তু প্রফেসর ইউনূস যুক্ত ছিলেন তখন। এটা অনেকে জানেন না, এটা আমার বইতে আমি লিখেছি যে সেখানে কিন্তু গ্রাম সরকারকে তিনি কেন তার করেছিলেন, যে কোঅপারেটিভ যেটা আর কি, যে উনি চেয়েছিলেন যে ভিলেজ কমিউনিটিস উইল বি হাইলি ডেভেলপড কোঅপারেটিভ সোসাইটিস। এতে করে আপনার কৃষকের অনেক উন্নতি হতো আর কি, আপনার কৃষিক্ষেত্রে, মৎস্য প্রাণী সম্পদ ক্ষেত্রে, এগুলোতে অনেক উন্নতি সাধিত হতো। স্যার আমরা অনেক উত্থান পতন দেখেছি। জিয়াউর রহমান নিহত হলেন, এবং 90-তে এসে আমাদের একটা গণতন্ত্রের দ্বার প্রান্তে আসলাম, দুই দল ভিত্তিক গণতন্ত্র। সেখানে এসে আমরা দেখলাম যে দুইটা দল আমাদের সৃষ্টি হলো, দুইটা দল হলো, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যাতে একটু সুসম্পর্ক থাকে, দাগল সম্পর্ক না হয়, বোধ করি আমার বিষয় যে ওই জন্য হয়তো তারেক রহমান টঙ্গিপাড়ায় গেলেন এবং শেখ মুজিবের কবর উনি জিয়ারত করেছিলেন। কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখলাম যে লগি বৈঠার একটা আন্দোলন করলেন, এবং তিনি তার বাহিনী দিয়ে ঢাকার রাজপথে 5 থেকে 6 জন রাজনীতি ব্যক্তিকে সাপ যেভাবে পিটায় ঠিক ওইভাবে পিটায় হত্যা করলেন। এবং তারই সূত্র ধরে 1/11 আসলো। এরপরে তো স্যার দীর্ঘ ইতিহাস। তো এখন তত্ত্বাবধায়ক সরকার সম্প্রতি নির্বাচনের তার মাস ঘোষণা করেছেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে নির্বাচন নিয়ে আপনি কোনো সংশয় দেখছেন কিনা? আমাদের আপনার ওই যে এই রূপরেখা যেটা ছিল আর কি, আপনার শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা 3 দলের রূপরেখা একটা ছিল। সেই রূপরেখার মধ্যে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সময় কম, এবং 2-3টা নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু তারপরে দেখেন এই যে লগি বৈঠা, এটাও তো আমি মনে করি একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। এবং এটা করেই তো আপনার সেই 1/11 সৃষ্টি করা হলো। 1/11 সৃষ্টি করে, এবং তাই উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন, এরা আমাদের ফসল, আমাদের আন্দোলনের ফসল। এবং এটাতে একটা যোগসূত্র আমরা খুঁজে পাই, এবং তাকে ক্ষমতায় বসালো আর কি। এবং এখন দেখেন এটা কিভাবে একটা অন্ধকার যুগের সূচনা করলো হাসিনা।
এখানে। এবং আপনি দেখেন স্যার, উনি আসার পরে উনি বিডিআর হত্যাকাণ্ড ঘটালেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটালেন, বিরোধী দলের অনেক নেতাকে গুম করলেন, খুন করলেন, এবং ধীরে ধীরে সিকিমের মতনই বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন। এবং ঠিক সেই সময় আমি মনে করি যে আবাবিল পাখিরা যে আসলো এবং তাদের রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে তারা এই শেখ হাসিনাকে বিতাড়িত করলেন। তো স্যার আমরা আরো, আমাদের আর সময় নাই স্যার, আমাদের আরো আলোচনা করা ছিল, আমাদের আর সময় নাই স্যার, আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা আবারও এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী বৃহস্পতিবার। এই অনুষ্ঠান আপনারা এনটিভির ওয়েবসাইটে দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।